সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে রাধা মাধব দর্শন করে দিলাম। এই দেখো, কালকে যখন দেখিয়েছিলাম তখন মাথায় এই ময়ূরের পালকটা পড়ে গিয়েছিল, তারপর দেখছি পেছনে পড়ে আছে, আবার কুড়িয়ে লাগিয়ে দিলাম। রাধা মাধব দর্শন করে এবার সকালকার চা রান্না এই সমস্ত হবে, দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো, গোপাল বাবাজিকেও দর্শন করিয়ে দিলাম। সবাইকে যারা যারা আছেন আমার কাছে তাদের প্রত্যেককেই দর্শন করিয়ে দিলাম। আমার গুরুদেব লোকনাথ বাবা, মহাদেব, আজকে মহাদেবের বেদিটা আসবে বলেছিল, কিন্তু যেহেতু নেই, ওরা চলে গেল, সেই কারণে মহাদেবের বেদি এখন আপাতত নেই, মানে আজকে বললো যে আজকে থাক, কাল যদি হয় কালকেও তো আবার যেতে হবে, যদি কালকে মানে থাকে তাহলে কালকে নেব, সকালের দিকটাতে যদি দিয়ে যায়। তাই দেখো সব দর্শন করিয়ে দিলাম। আর এই সিংহাসনটা সাজানো ছিল যেটা দিয়ে, সেটা কাচার জন্য বাইরে বের করা হয়েছে, এখনও কাঁচা হয়নি। আর এই বেদিতে তো সাদা ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, সেই জন্য কিছুই দেওয়া হয়নি। এখানে এটাই ভালো, এই যে। আর এই দেখো লোকনাথ বাবার মাথার দেখো ময়ূরের পালকটা কি দারুণ না? এই লোকনাথ বাবা বলছে, আমার গোপাল বাবার কি দারুণ পালকটা ময়ূরের। আর এখানেও ময়ূরের পালক দিয়ে দিয়েছি, দেখো পালকটাও কি সুন্দর। আর দু একটা নিয়ে আসবো সুন্দর ডিজাইন দেখে। এই যে রাধা মাধব দর্শন করিয়ে দিলাম, দেখেছো? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনই রাধা মাধব দর্শন দিয়েই আমি দিনটা শুরু করি, আর সেই সঙ্গে তোমাদেরও দর্শন করিয়ে দিই। এই ড্রেস সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবারে এই যে বৃহস্পতিবারের ব্লগ তোমরা বৃহস্পতিবারেই পাবে। আর আজকে সকাল থেকে চা দিয়েই দিনটা শুরু করলাম, সকালকার একদম ঘুম থেকে উঠে সকালকার চা দিয়ে দিনটা শুরু করলাম। এরপর একে একে সমস্ত কাজ হবে। আর দেখো বিছানা কিছু গোছানো হয়নি, সবকিছু পরপর হবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই দেখো মাছ ভাজা কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে। মাছ কিছুটা ভাজা হয়েও গেছে, প্রথম থেকে আর শেয়ার করা হয়নি, ভুলে গিয়েছিলাম। আর এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি, সেই সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ডালনা হবে। আজ বড় মাছ নেই, আজকে এই চুনো মাছই হবে, আর সয়াবিন আলুর ডালনা হবে। আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আজকে আর ডাল করব না, ভাত উচ্ছে আলু ভাজা এগুলো হয়ে গেছে। এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অত শেয়ার করা তো যায় না সব রান্না, তাহলে রান্নাটা মানে টাইম অনেক হয়ে যাবে, এতেও অনেক বড় হয়ে গেছে। চুনো মাছগুলো খুব সুন্দর ছিল। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা হচ্ছে, বসে কাটার ক্ষমতা নাই, সেই জন্য দাঁড়িয়েই কাটা হয় ছুরিতে আর চপারে। চপার বোর্ড দিয়ে ওই ছুরিতে আর পিলারে, চপারে বলছি। দেখো হাতে কত বড় বড় নখ লাগিয়েছিলাম, সব মানে খুলে ফেলেছি, সেই করে কেটে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়ার পর জল ঢুকে ওই বলেছিল যে আস্তে আস্তে করে কেটে দেবে, তাহলে যদি মনে করো যে রাখবো না তাহলে কেটে দেবে, তাহলে দেখবে ভেতরে জল ঢুকে নখগুলো মানে আঠাটা নরম হয়ে খুলে বেরিয়ে যাবে। আর কেটে না দিলে জল ভেতরে না গেলে। রান্না হচ্ছে আজকে সোয়াবিন আলু দিয়ে, সোয়াবিন দিয়ে একটা মানে একটু সবজি মতোই হচ্ছে, তরকারি মতো একটু ঘন করে ডালনা আর কি।
আর এদিকে মাছ ভাজা হলো দেখলে। এখন মাছটা আলু দিয়ে পটল দিয়ে লম্বা করে কেটে ঝোল হবে আর কি, চচ্চড়ি হবে না, চিংড়ি মাছের যে চচ্চড়ি সেটা হবে না। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে বাবা বাবা কী গরম হয়ে যাচ্ছে। এখানটায় সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, তখন দেখলে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে পটল ভাজা হবে, তাই কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। পটলটা দিয়ে নিই। তো সেই নখগুলো তো বলেছিলাম না, বড় বড় নখগুলো কেটে না ফেললে রান্না টান্না করা খুব অসুবিধা, সেই জন্য ওগুলো কেটে তুলে ফেললাম। অনেক দিন আগেই কেটে ফেলেছি, আবার কোনো অনুষ্ঠান হলে তখন দেখা যাবে, এখন আর নখ রাখবো না। আর এই গরমে ধরো টগরি নেই, মানে এতটাই কষ্ট হচ্ছে রান্না করতে, ভীষণ কষ্ট হচ্ছে রান্না করতে। পারছি না তা না, পারছি, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, যদি আবার ভোরবেলায় ঘুম ভাঙে 4টের সময়, ভোর 4টের সময় উঠলে পরে তখন আর অতটা কষ্ট হয় না, কারণ ভোরের দিকে জানলাটা খুলে দিলে হাওয়া আসে ঠান্ডা, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তখন কিন্তু কষ্ট অনেক কম হয়। কিন্তু আমি ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারছি না, তার কারণ শুতেই বারবার বলছি অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে পটল দিয়ে আলু দিয়ে চুনো মাছের ঝোল হবে। চুনো মাছটা, পটল আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যদিও পটল আলুগুলো বুয়ার বাবাই কেটে দিয়েছে, আমি কাটিনি, কারণ সবজিটাও দাঁড়িয়ে ওখানে পিলারে বেশ সুন্দর কেটে দেয়। ওই ঘরে বসেও কাটতে পারে টেবিলে, কিন্তু বসে কাটে না, এখানে দাঁড়িয়ে কেটে নেয়, বলে আবার টেনে নিয়ে যাব, আবার টেনে নিয়ে আসা ঝামেলা, তো এইখানে দাঁড়িয়ে কেটে দেয়। আরও বড় বড় সবজিও কি সুন্দর পিলারে কেটে ফেলে, লাউয়ের খোসা, আদার খোসা পর্যন্ত ছুরি দিয়ে কি সুন্দর ছাড়িয়ে ফেলে। আমি তো একদম পারি না, আমি বটি না হলে পারিই না, যদিও চেষ্টা করেও কখনো দেখিনি, চেষ্টা করলেও পারবো না। আমার মনে হয় যে চেষ্টা করলেও ওই কাজটা আমি পারবো না, আদার খোসাটা অন্তত ছাড়াতে পারবো না। পেঁয়াজ রসুন এগুলো পারি, কিন্তু আদার খোসাটা আমি বটি না হলে পারবো না। আর ও দেখি সবই এরকম বটিতে ইয়ে করে ফেলে, মানে এই পিলারে কাটে, ছুরিতে কাটে, সমস্ত কোনো রকম সবজি, পেঁপের থেকে শুরু করে কোনো রকম সবজি বাদ নাই, কী করে কাটে জানি না, আমার একটু অসুবিধেই হয়। সেদিন পেঁপেটা আমি শুরু করলাম পিলার দিয়ে খোসাটা ছাড়ানোর জন্যে, ও মা যেই পিলার দিয়ে খোসাটা ছাড়াতে গেলাম, কিছুটা একটুখানি ছাড়ানো হলো, তারপর আঠাটা বেরিয়ে গেল, আর পারলাম না। আর ও সে একটা টাওয়াল নিল, সেটা দিয়ে চেপে ধরলো, ধরে ব্যাস ছাড়িয়ে ফেললো, টাওয়ালটা পরে ধুয়ে ফেললো ওটাকে। এই রকম মানে কি সুন্দর করে ফেললো কাজটা, আমি পারলাম না। এই হলো ব্যাপার। এটা হচ্ছে সয়াবিনের জন্যে একটু পেঁয়াজ রসুন আর আদার পেস্ট ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম, আর একটু না পেঁয়াজ আর রসুনের পেস্ট ছিল, আর সামান্য একটু টমেটো ছিল, সেটা দিলাম, আর আদা দিলাম, জিরে, যা দেওয়া হয়, লবণ হলুদ, এই আর কিছু না। এই দিয়ে সয়াবিনটা আলু দিয়ে হলো রান্না হচ্ছে, আলু দিয়ে মশলাটা ওদিকে কষা হচ্ছে, আর এদিকে আলু পটল ভাজতে দেওয়া হয়েছিল, সেগুলো ভাজা হয়ে গেল, ভাজাটা তুলে নিলাম। আর এই দেখো রান্না, শুধু কি রান্না এই গরমে রান্না করতে গিয়ে অন্য কোনো কাজ করতে পারছি না, কোনো কাজ না, মানে রান্নাটা করার পর এতটাই হাঁপিয়ে যাচ্ছি, এতটাই কষ্ট হচ্ছে, তারপরে যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, কি অন্যান্য ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করব, গুছাবো, কোনো কাঞ্চি ঝাড় দেওয়া, মোছা, ঝাড়া, এই সমস্ত জিনিসগুলো করতে গেলে না একটু মানে টাইমের দরকার, সেটা না হলে খুব মুশকিল। আবার ঠাকুর ঘরে ঠাকুরের পোশাকগুলো এত ছড়ানো ছিটানো পড়ে আছে, সেগুলো কিছুই করতে পারছি না, অতিরিক্ত গরম, প্রথম কথা ওই ঘর, আর দ্বিতীয় কথা হচ্ছে রান্নাটা করে হাঁপিয়ে গিয়ে আর পরে পারি না, ভালো লাগে না। হ্যাঁ, বিকেলবেলায় করলে পারা যায়, কিন্তু সব কিছু একটা বয়স, এনার্জি, সব কিছুর একটা ব্যাপার থাকে, যদিও সমস্ত কিছু বয়সের ব্যাপার থাকে না, অনেকের আবার বেশি বয়সেও ভালো লাগে, কিন্তু আমার হচ্ছে শীতকাল হলে আমি বয়সটা মানি না, মানে যে কোনো সময় আমি যে কোনো কাজ করতে পারি, কিন্তু গরমের সময় আমি যেই বেলাটা হয়ে যায় বেশি আর পারি না। আর আমাদের ঠাকুরঘরটা এতটাই গরম যে ওখানে বসে যে কোনো কাজ করব, সেই কাজ করা খুব কঠিন। ঠাকুরের ড্রেস, পোশাক, গহনা সমস্ত কিছু বাছবো, বেছে এক একটা সব জায়গায় রাখবো, সেগুলো কিছুতেই রাখা হচ্ছে না, সেটা একটা ব্যাপার। আবার ভেবেছিলাম যে বড়বাজারে সেই বড় বড় বক্সগুলো দেখলাম, ওই বক্সগুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে ওই বক্সের ভেতরে ঠাকুরের পোশাক, তারপরে গয়নাগাটি সমস্ত রাখবো, রেখে দেব এইভাবে। কিন্তু কি হলো শেষ পর্যন্ত, এই যে বুবাইয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল,
গিয়ে আমি আর পারলাম না। বুবাইয়ের, তোমাদের বলেছি কি না আগে আমার মনে নেই, বুবাই মানে আমার ছেলে, ওর পায়ে একটা বড় আঁচিল মতো ছিল, কালো, মানে সে মানে বড় না, একটা ছোট্ট আঁচিল হয়েছিল, খুব ছোট। তা সেই ছোট অবস্থায় কেউ তো গুরুত্ব দেয় না, যেটা কি ওরকম তো আমাদের গায়েও কত ফুসকুড়ি আছে, কত কি আছে, আমরা কি সবসময় গুরুত্ব দিই না। তা সেই রকম ব্যাপার। ওকে তাও যখন একটু বড় হয়েছে, আমার চোখে যখন পড়েছে, তখন আমি বলেছি যে দেখাতে, অনেকবার বলেছি। ও কি করছে, এই আজ না কাল যাব, আজকে পড়া আছে, আজকে ক্লাস আছে, আজকে অফিসে এই আছে, আজকে কলেজে ওই আছে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হ্যান ত্যান এদিক ওদিক। আসলে কি কোনো কিছু শরীরে যদি সমস্যা না হয় কোনো একটা জিনিস নিয়ে, তাহলে সেটাতে মানুষ গুরুত্ব কমই দেয়। ওর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তা আঁচিল শরীরের বাইরে হয়েছে, এ তো কোনো ব্যথা নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, ও তো আপনা আপনি হয়ে আছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, যাজ্ঞা গেলেই হবে। এরকম হতে হতে কদিন ধরে বলে বলে আমি সেদিনকে জোর করেই স্কিনের ডাক্তারের কাছে পাঠানো হলো। স্কিনের ডাক্তার আমার প্লাস্টিক সার্জনের কাছে পাঠালো। কিন্তু ইতিমধ্যে এই প্লাস্টিক সার্জনের কাছে পাঠালো, আমরা যে নিয়ে যাব বা ও যাবে, তা ওর আবার সে সাইটে কাজ পড়ে গেল, এ হলো সে হলো, আজ না কাল, কাল না কাল, এরকম করলো। করে সে তো এই দিন যাব সেই দিন যাব, তারপর ডাক্তার পাওয়া গেল না, ডাক্তার কবে পাওয়া যাবে, ওর কবে অফিস ফাঁকা থাকবে, এই দুই রকম ভাবনা চিন্তা করে সেটা হলো না যাওয়া। ঠিক আছে, তাহলে এ সপ্তাহে আর যাবো না, পরের সপ্তাহে যাব। তো পরের সপ্তাহে যাব বলে ঠিক করলো। একটা তো স্কিনের ডাক্তার দেখালো, সে তো প্লাস্টিক সার্জন দেখাতে বললো। প্লাস্টিক সার্জনের কাছে নামটা লেখানো হয়নি, কারণ ওর দিন হিসাব করা, তবে ডাক্তার কবে আসবে, কবে পাবো, এই সমস্ত ব্যাপার ইয়ে করে যে ঠিক আছে ওর আগে দিন হোক ঠিকঠাক, তারপর ডাক্তারের কাছে দেখছি, নাম লেখাচ্ছি, কবে ডাক্তার পাওয়া যাবে, এই সব কথাবার্তা হয়ে তার দুদিন পরে ওর মাসির বাড়িতে ছিল গৃহপ্রবেশ, সেখানে গেলাম। গিয়ে ওই তো বেড়াতে গেল ও গাড়িতে করে, ওদের গাড়িতে করে বেড়াতে যেতে গিয়ে গাড়ির থেকে নামতে গিয়েছে ও তখন ওই আঁচিলটার সঙ্গে, আঁচিলটা বেশ বড় হয়ে গিয়েছিল, আঁচিলটার সঙ্গে গাড়ির পাদানির সঙ্গে কীভাবে ধাক্কা লেগেছে, নাকি এমনি প্যান্টের ঘষটানি লেগেছে, যাই হোক একটা কিছু হয়ে ওটা ফেটে গেছে। আর যেই ফেটে গেছে ওটা ফিনকি দিয়ে নাকি রক্ত। আর সেই সময় আমি ওখানে ছিলাম না, ওরাই ছিল, বুবাই ছিল, মেঘা ছিল, আর আমার বোনের ছেলে মেয়ে দুটো ছিল। সে আবার বোনের মেয়ে আবার জানতো যে ওখানে কোথায় ক্লিনিক আছে ভালো, সেই ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে ড্রেসিং করিয়ে ওষুধ যা নেওয়ার নিয়ে তারপর বাড়ি আসলাম। আমরা ওদের বাড়িতে আসলাম, ওদের গৃহপ্রবেশ, তারপরে সন্ধ্যেবেলায় প্রসাদ নিয়ে আবার বাড়ি চলে আসলাম। তারপরে আবার ওখান থেকে পরের দিন আর যেতে পারলো না, কারণ ওটা শুকায়নি, পা ফেলতে গেলেই মানে হয়ে যাচ্ছে, কষ বেরোচ্ছে। ডাক্তারে বলেই দিয়েছিল যে একটু ধাক্কা লাগলে আবার রক্ত বেরোতে পারে, সেজন্য খুব সাবধানে। তাই সাবধানে থেকে পরের দিন আবার অ্যাপোলো হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হলো। তা সেই ডাক্তার প্লাস্টিক সার্জেনই, তিনি দেখে বললেন যে ওটা অপারেশন করে তার উপরে আবার প্লাস্টিক সার্জারি করতে হবে আর কি, শুধু অপারেশন না, প্লাস্টিক সার্জারি করতে হবে। তাই সেই জন্য একজনকে দেখানো হয়েছে, এখন আরও একজনকে দেখানো হোক, দেখিয়ে কি বলে দেখি, তারপরে যেখানে সুবিধা হবে আমাদের সেখানে আমরা অপারেশন করাবো, যেখানে আমাদের দেখব মানে সুবিধা হচ্ছে। ডাক্তার তো দুটোই ভালো, মানে যে ডাক্তারের নাম লেখানো হয়েছে সেটাও ভালো, যাকে দেখানো হয়েছে সেটাও ভালো, কিন্তু এবার আমাদের আর্থিক সুবিধা মতো আমাদের দেখাতে হবে, করাতে হবে অপারেশনটা। তো অপারেশনটা ইমিডিয়েট করাতে হবে, কারণ যখন তখন ধাক্কা লেগে আবার রক্ত বেরিয়ে যেতে পারে, অন্য কিছুই হবে না, ওই রক্তই বেরিয়ে যেতে পারে। এবার ধরো সেটা গড়িমসি করলে ওর থেকে ইনফেকশন হয়ে যেতে পারে, বাড়াবাড়ি কিছু হয়ে যেতে পারে। ব্যথা যন্ত্রণা জ্বালা কিচ্ছু নাই, কিন্তু ওই যে টান লাগছে, মানে পা ফেলতে গেলেই টান লাগছে, সেটা কষ্ট হচ্ছে একটু, আর ভয় লাগছে যখন তখন ওটা আবার বেকায়দা হয়ে যেতে পারে। আর ফিনকি দিয়ে রক্ত বেরোনো শুরু হলে কিন্তু রক্ত কোনো রকমই বাড়িতে বন্ধ হবে না, এরকম একটা ব্যাপার। এটা নিয়ে একটু সমস্যায় আছি আমরা, সেই জন্য ভ্লগও ঠিক মতো যে খুব ভালো করে একটা ভ্লগ দেবো বা কিছু, বা অন্যান্য কোনো কাজ করব, ঘর গুছাবো, কোনো কিছুই ভালো লাগছে না মানসিক দিক থেকে। সেই জন্যে আর কি এইভাবেই চলছে, এখন কিছুদিন এইভাবে চলুক, দেখা যাক, আগে ওর দিকটা একটুখানি ঝাড়া হাত পা হয়ে যায়, তারপর আমি আবার এদিকে ঘর দুয়ার ঠিকঠাক করবো। ও আগে সুস্থ হয়ে নিক, আগে ঠিকঠাক হয়ে নিক, মানে এই নিয়ে একটুখানি চাপে আছি, একটু টেনশানের মধ্যে আছি আমরা। ডাক্তার বলে দিয়েছে ভয়ের কিচ্ছু নেই, একদম নর্মাল ব্যাপার, কিন্তু যেহেতু শরীরের ভেতরে না, ওটা শরীরের বাইরে, ছোট থাকলে ওটা লেজার করলেই ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য লেজারে হবে না, ওটা মানে কেটে বাদ দিতে হবে।
তো এই হলো ব্যাপার। আগে থেকে তো আমরা গুরুত্ব দিই না, এটা খুব মানে উচিত না। ছোট অবস্থাতেই যদি গুরুত্ব দিতাম, প্রথম অবস্থাতেই কোনো রোগের যদি গুরুত্ব দেওয়া হয়, যে কোনো জিনিসই প্রথম থেকেই যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা মানে ভালো হয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু যেহেতু প্রথম থেকে গুরুত্ব দিইনি, তাই শেষে এসে এই অবস্থা। সবাই মানে এটা তো কোনো গুরুত্ব দেওয়ার মতন কোনো ঘটনাই ছিল না, সেই জন্যই গুরুত্ব দেওয়া হয়নি। যদি সেরকম হতো তাহলে হয়তো দিতাম। এই হলো ব্যাপার। এখন ওইটা নিয়ে একটু ঘেঁটে আছি আমরা, যেন ঠিকঠাক নেই। তারপর আবার এত রান্না বান্না গরমে, মানে সব মিলে একটা আমরা পুরো ঘেঁটে আছি এখন। তো দেখা যাক, যখন মানুষের সময় খারাপ চলে না, তখন পর একটার পর একটা খারাপই হয়ে যায়। এটা তো দেখানো শুরুই হয়েছিল। তো এটা যদি এই রকম না হতো তাহলে এই হয়রানিটা হতো না, ধীরে সুস্থে বেশ সুন্দরভাবে দেখিয়ে অপারেশন করে সবই ঠিকঠাক হতো। কিন্তু এখন কী হলো, এখন তড়িঘড়ি শুরু হয়ে গেল, মানে এক্ষুনি আমাকে কাজটা করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো সেটাই বলছি, যখন মানে সময়টা খারাপ আসে তখন মানে এই রকমই হয়। তো সেই রকম অবস্থা, এখন সময় খারাপ এসেছে, এখন এরকমই চলছে। যত খারাপ সময়ই আসুক আমরা ভেঙে পড়বো না, মানে ঠিক সেই রকম মানসিকতা নিয়ে এগিয়ে চলবো। যত খারাপ সময় আসবে ততই মনকে শক্ত করতে হবে, শক্ত করেই কাজ করতে হবে। যদি এখন দুর্বল করে ফেলি, মন বেশি নিজে টেনশন করে ফেলি, তাহলে বুদ্ধি নিতে পারবো না, বুদ্ধি দিয়ে কাজ করতে পারবো না। কারণ এর আগে একবার ওরকম শরীরটা ওর খারাপ হলো, ওই রকম হঠাৎ করে টেনশন করে ফেললাম বেশি। টেনশনটা বেশি করে ফেলে কি হলো, আমাদের চিকিৎসা বিভ্রাট হয়ে গেল। তো সেই রকম আর কি ব্যাপার। ওই জন্য এবার আর সেইটা করছি না। এবার মাথাকে মানে শান্ত রেখে বুদ্ধি খরচ করে কাজ করছি, যাতে কাজটা ঠিকঠাক হয়, ও যেন সুস্থভাবে ঠিক হয়ে যায়। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ছেলেটা সুস্থভাবে বাড়ি ফিরে আসে, সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। খুব কষ্ট লাগছে ওকে দেখতে, এরকম পরিস্থিতি আর কি। এর আগে এতটা খারাপ পরিস্থিতি ওর কখনোই আসেনি, সেই কারণে মানে কষ্টটা আরও বেশি হচ্ছে আমার। আর রক্ত, ওর এক ফোঁটা রক্ত বেরোলে, সব মায়েরই তাই, ছেলের সন্তানের যদি এক ফোঁটা রক্ত বেরোয় কোনো মাই সহ্য করতে পারে না। আমারও সেই অবস্থা। ওর ওইটুকু রক্ত না আমি সহ্য করতে পারছি না, যে এতটা রক্ত বেরিয়েছে। আমি চোখে দেখিনি কিন্তু মুখে তো শুনছি, ওই শোনাতেই আমার মানে খুব কষ্ট হচ্ছে। তো সে যাই হোক, কষ্ট হলে কিছু করার নেই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজ হয়ে গেল। মানে তরকারি দুটো বসিয়ে দিয়ে, মাছের ঝোল আর সয়াবিনটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম, যেগুলো আমি মাসিকে দিই না, নিজেরাই মেজে নিই। প্রতিদিনই তোমরা শোনো সেটা। সেই বাসনগুলো আমি নিজে ধুয়ে নিলাম। আর বাকি বাসন যেগুলো মাসিকে দেবো সেগুলো সব নিচে নামিয়ে রেখে দিলাম। দিয়ে এবার এই বাসনগুলো সমস্ত জল ঝরে গেছে, জলটা ঝরে যাওয়ার পর একটু গামছা দিয়ে, যে অল্প জল যেটুকু আছে সেটুকু মুছে রেখে দিলাম, ভেতরে রেখে দেবো। কারণ মুছে না রাখলে, বলেছিল যারা কিচেনটা করে দিয়ে গেছে তারা বলেছিল স্টিলের ওগুলোতে মুছে না রাখলে একটু আধটু জল থাকলে মরচে পড়ে যেতে পারে। যদি মানে স্টিলটা তো খুব একটা যে ভালো দিয়েছে তা তো না, বললাম না সবই 2 নম্বরই ঠকিয়ে দিয়েছে। সেই জন্য বলেছে মুছে রাখতে, তাহলে জিনিসটা তাও বেশি দিন ভালো থাকবে। তো সেই জন্যই মুছে রাখি। আর এখানে এটা কাঁচ লাগানো আছে, ওটা ভেতরে ওটা সেলফটা কাঁচের, তাই বাসনগুলো সমস্ত মুছে রেখে দিলাম। মুছে ওই জায়গাটা ফাঁকা করে রাখলাম, কারণ মাসি আবার কিছু চামচ থাকে যেগুলো হালকা পাতলা জিনিস, সেগুলো ওপরে ধুই। চায়ের কাপ, চায়ের বাটি, এগুলো সব ওপরেই ধুয়ে দেয়। তা ওই সমস্ত কাঁচের জিনিসগুলো ওপরে ধোয়ার জন্য ধুয়ে আবার রাখবে, তো সেই কারণে আমি বললাম যে তাহলে আমি ওটা করি প্রায়, কিন্তু সবসময় শেয়ার করা হয় না সব কিছু, এই আর কি। দেখো, তারপরে ওগুলো সব পরিষ্কার করে রেখে গ্যাসের হবটা মুছে ফেললাম পুরোটা, ওটা ভালো করে, টেবিলটাও মুছে ফেললাম, খুব ভালো করে না, মোটামুটি ক্লিন করে রাখলাম যাতে নোংরাটা না থাকে, সেই রকমভাবে ক্লিন করে রাখলাম। আগে সেটাও করতাম না, ওই রকমই পড়ে থাকতো, থেকে আমার খুব মুশকিল হতো, দেখতে ভালো লাগতো না। কবের থেকে ভাবছি যে কিচেনের এই পাশে সেলফটা আছে ওটাকে পরিষ্কার করব, গোছাবো, ওই পাশে যেটা আছে সেটাও পরিষ্কার করব। রান্না হলো, গোছানো হয়ে গেল, ক্লিন হলো, চা খাওয়া হলো, সব কমপ্লিট হয়ে গেল। এখন অফিস যাবে, ডাক্তারের কাছে যাবে, সব একসঙ্গে পরপর যাবে, পরে আবার সমস্ত গুছাবো। আর এই যে মাসি আসবে, এসেই বসে পড়বে বাসন মাজতে। এই জায়গাটা হয়ে গেল। আর এই যে এগুলো নিচে দেখছো, এগুলো সব ধুতে হবে, এগুলো পরে ধুচ্ছি, এখন আর এনার্জি নেই। আর এই যে এই গামছাটা এখানটায় মেলে দিলাম, এখানে মেলাটা ঠিক না, দেখতে ভালো লাগে না, তবুও এখানে রাখলাম আপাতত, একটু মেলে না রাখলে হয়ে যায়। পরে এগুলো সব একসঙ্গে মেশিনে দিয়ে দেবো, একসঙ্গে ধোয়া হয়ে যাবে। এই সমস্ত গুছানো থাকলো,
এবার এখন আমাদের জলটা ভরে নেব খাবার, তাহলে হয়ে যাবে। সমস্ত কিছু রেডি করা থাকলো, তাহলে দেখতে থাকো। এরপর স্নান, পুজো, সেকেন্ড রাউন্ড চা পরপর হবে। সেকেন্ড রাউন্ড চা করবো, সেই জন্য দেখো জল বসিয়ে দিয়েছি। এবার চা পাতা দেবো, দিয়ে চা ছেঁকে নেব সবার জন্য। সবার বলতে আমার আর মাসির জন্য, দুজন আছি আমরা আজকে। চা করে নিচ্ছি, আর সেকেন্ড রাউন্ড চা, তারপর স্নান, পুজো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই চা দিয়ে শেষ করে দিলাম, কারণ আর শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগ। পরের দিন পুজো শেয়ার করে দেবো, দেখে নেবে। প্রতিদিন পুজো শেয়ার করাও হয় না, আবার ভোরবেলায় উঠতে পারলে হয় গো, কিন্তু আমি ভোরে উঠতে পারি না, কি করব বলো, কিছুতেই উঠতে পারি না। যে চা 2 কাপ চা করব না, 3 কাপ চা হয়ে গেছে। 3 কাপ চায়ের মধ্যে যে মাসিকে 1 কাপ দিলাম, আর 2 কাপ আমি খাবো। আর দুনিয়ার বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করব না। এই যে আমার এতগুলো বিস্কুট আর চা সকালে, এই আমি এখন খাবো, আর কিচ্ছু খাবো না। ভেবেছিলাম যে একটু ফল টল কিছু খেয়ে নেব, আর কিছু খাবো না। চলো এই চা দিয়েই আজকের ব্লগটা শেষ করে দেব। এটা আমার সেকেন্ড রাউন্ড চা চলছে, সেকেন্ড রাউন্ড চা দিয়েই আজকের ব্লগ শেষ করব। এই ঘরের বিছানাও গোছানো, এই দেখো পড়ে যাচ্ছে গো, এই ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। এই যে বিছানাও গুছানো হয়ে গেছে। চলো চা দিয়ে তাহলে ব্লগটা শেষ করে দিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সেকেন্ড রাউন্ড চা, এই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেকেন্ড রাউন্ড চা দিয়ে শেষ করে দিচ্ছি। তা চা তো নিয়ে আসলাম, করে দেখতেই পেলে। তোমাদের সঙ্গে চা খেতে খেতে অনেক কথা বলার ইচ্ছে হয়, কিন্তু চা খাওয়ার সময় যদি কথা বলতে যাই, তাহলে এখন অন্যান্য কাজ আর হবে না। ভিডিও এডিট করতে হবে, ছাড়তে হবে, লাইভে বসতে হবে, অনেক চা। তারপর পুজো এখনো হয়নি, সবে সেকেন্ড রাউন্ড চা দিয়ে ব্লগটা শেষ করে দেবো। পুজোটা আমি পরে করব, তাই আজকের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ বুবাইকে নিয়ে ডাক্তার বাড়ি চলছে, তো এখন আমাদের একটু অসুবিধা হচ্ছে, মানসিক অবস্থাও ঠিক নেই। সেই জন্য পুজোটা সকালে ঘুম থেকে উঠে করা যেত, তো দেখলাম যে না, ও বেরোবে, ওদের আগে ব্যবস্থা করে দেওয়া হোক। তো ওরা বেরিয়ে গেল। এবার আমি এখন চা নিয়ে বসেছি সেকেন্ড রাউন্ড, আমি আর মাসির তো ওদিকে খাচ্ছে চা, হয়ে গেল তখন খাওয়া, মুছতে লেগেছে। আর আমি এই দেখো চা নিয়ে বসে পড়েছি, সেকেন্ড রাউন্ড চা দিয়ে ব্লগটা শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।